ডায়মন্ড হারবারে আইএসএফের সঙ্গে জোট হলো না এবং সারা রাজ্য জুড়েই আইএসএফের সঙ্গে জোট হলো না কাদের বামপন্থীদের এবং সিপিআইএম একদম ভেঙে গেল সেই জোট এবং প্রত্যেকেই আলাদা আলাদা প্রার্থী দেওয়ার চেষ্টা করলেন এবং কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতায় গেলেন বামফ্রন্ট। এই যে আইএসএফ এলো না, তাতে কি মমতা ব্যানার্জি যে অভিযোগ করছিলেন যে বিজেপির থেকে টাকা নিয়ে, তাতে তো এই আইএসএফ জায়গায় জায়গায় প্রার্থী দেওয়াতে তো ভালোই হলো একদিকে, যে ইন্ডিপেন্ডেন্টভাবে আইএসএফ লড়তে পারলো এবং মুসলিম ভোট যদি কাটার বিষয়ে থাকতো, তারা কিন্তু সেকুলারিজমের কথা বলছে এবং সেকুলারিজম মানে হিন্দু ভোটও যায়। কাদের সুবিধা হচ্ছে এটাতে? আইএসএফ এর জন্য কাদের সুবিধা হচ্ছে বলুন? তৃণমূলের সুবিধা। তাহলে আপনি বলছেন আইএসএফ তৃণমূলের বন্ধু বলছেন, তাহলে আপনি আমাকে বলুন যে নওশাদ সিদ্দিকী 3 মাস ধরে হাওয়া গরম করলো ডায়মন্ড হারবারে দাঁড়াবো বলে, আমি তৃণমূলের মুখপাত্র প্রথম সেদিন সন্ধ্যেবেলায় বলেছিলাম যে ও হাওয়াবাজি করবার জন্য এটা করছে, ও যদি দম থাকে ও দাঁড়াক, যে কেউ দাঁড়াতে পারে ভাই ডায়মন্ড হারবারে। আমি তো বলছি নরেন্দ্র মোদী অমিত শাহ এসে দাঁড়াতে পারে। আইএসএফ কার সঙ্গী? সিপিএমের সঙ্গী, কংগ্রেসের সঙ্গী, জোট সঙ্গী। তা আমার বক্তব্য হচ্ছে দাঁড়ালে তো মুসলিম ভোট ভাগ হতো। সেটা তো আমার ইস্যু নয় ভাই, সেটা তোমাদের জোটের ইস্যু। তোমরা মমতা ব্যানার্জিকে হারাবার জন্যে তলায় তলায় বিজেপি আর সামনে কংগ্রেস, সিপিএম, আইএসএফ, আরও কারা সব খামের পার্টি হেনা তেনা সবাইকে নিয়েছো। মোহাম্মদ সেলিম, অধীর রঞ্জন চৌধুরী, আব্বাস সিদ্দিকীদের ব্রিগেড ভুলে গেছেন? তোমার বন্ধুকে তুমি রাখতে পারোনি। দেখো ভাই, তৃণমূল ফার্স্ট বয়, থার্ড, সেকেন্ড, ফোর্থ কে হবে এটা বিজেপি, কংগ্রেস, সিপিএম, আইএসএফ ওরা ঠিক করে নিক। আমরা মাঠে নেমেছি জিতবো বলে, আর এই জেতাটা আমাদের জেতা নয়। আমি মনে করি যে 2024-এর পরে তৃণমূলের লড়াই আরও বাড়বে। তার কারণ যে সাম্প্রতিকতম ইস্যুগুলো নিয়ে বাংলাকে বারবার বঞ্চিত হতে হয়েছে, সেই সাম্প্রতিকতম ইস্যুগুলো নিয়ে আমি আপনাদের মাধ্যমে বলবো যে যেখানে আছেন একদম নো ভোট টু বিজেপি করুন। তার কারণ বাংলার 42টা সাংসদ যাতে 42টা কেন্দ্রের মানুষের মাথার চালের জন্যে পার্লামেন্টে দাঁড়িয়ে বক্তব্য রাখেন, যাতে সিএর বিরুদ্ধে বক্তব্য রাখেন, যাতে মতুয়াদের পক্ষে বক্তব্য রাখেন, যাতে রান্নার গ্যাস, পেট্রোল, ডিজেলের দাম বাড়ানোর বিরুদ্ধে কথা বলতে পারেন। 18টা এমপি বাংলা বিজেপিকে দিয়েছিল, মানুষ ভরসা করে দিয়েছিল। আপনি আমাকে বলুন, কোভিড হয়েছে, আমফান হয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে বাংলাকে বারবার দিল্লির কাছে গিয়ে চিঠি লিখতে হয়েছে, ধর্ণা দিতে হয়েছে অধিকারের টাকা পাওয়ার জন্যে। কেন গিয়ে বাংলার, তাও বিজেপির সাংসদরা একটা চিঠি কোনো দিন লেখেনি। আমি কোনো দিন সুকান্ত মজুমদারকে বালুরঘাটের জন্যে কেন্দ্রের সংসদ ভবনে, দিল্লির সংসদ ভবনে দাঁড়িয়ে বলতে শুনিনি যে আমার বালুরঘাটের জন্য প্রধানমন্ত্রী জি আমার এটা লাগবে, আপনি আমাকে এটা দিন। আমি কোনো দিন মেদিনীপুরের দিলীপ ঘোষকে পার্লামেন্টে দাঁড়িয়ে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বলতে শুনিনি। আমি কোনো দিন জলপাইগুড়ির আলিপুরদুয়ারের জন বার্লাকে পার্লামেন্টে দাঁড়িয়ে বলতে শুনিনি যে আমার জলপাইগুড়ি জেলার, আলিপুরদুয়ার জেলার এতগুলো চা বাগান বন্ধ হয়ে গেছে, আপনি অমিত শাহ প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন যে আমরা এখান থেকে জিতে এলে আমি এতগুলো চা বাগান খুলে দেব। গুডরিক কোম্পানির সাথে কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায় সেই চা বাগান খুললেন। তাহলে আপনি এরকম ডিফ্যাক্টো এমপি কেন করবেন? এমন দলকে কেন আপনি সংসদে পাঠাবেন যে দল আপনার জন্য চিৎকার করে অধিকার ছিনিয়ে আনতে পারবে না? বাংলায় তৃণমূলের সরকার আছে, কোনো দিন বিজেপি বাংলার বিরুদ্ধে বঞ্চনা থামাবে না। তাহলে তৃণমূল লড়াই করে অধিকার ছিনিয়ে আনতে জানে, তার প্রমাণ কি? তার প্রমাণ 100 দিনের কাজের টাকা ওরা দেবে না বলেছে, আমরা দেওয়া শুরু করেছি। বিজেপি তো হিসেব দেওয়ার কথা বলছে, হিসেব দেয়নি। তাই কিসের হিসেব দেয়নি? আচ্ছা আপনি আমাকে বলুন, 157টা টিম এসছে বাংলায়, 157টা টিমের হিসেব কি যে তৃণমূল সরকার দুর্নীতি করেছে 100 দিনের কাজে? আপনি আমাকে বলুন, বিজেপি বলছে যে আমরা এই টাকা ডিসবার্স করছি না, রাজ্যের সরকার নাকি আটকে রেখেছে, ওরা নাকি সব টাকা দিয়ে দিয়েছে। আজকে 756 ঘন্টা হয়ে গেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন এই বিষয়ে শ্বেতপত্র প্রকাশ করতে। আমি চ্যালেঞ্জ করছি আবার বিজেপিকে যে বিজেপি শ্বেতপত্র প্রকাশ করে বলুক আমরা এত টাকা দিয়ে দিয়েছি। কান ধরে আপনার হাউকে ডেকে ক্ষমা চেয়ে নেব তৃণমূল মুখপাত্র হিসেবে। তৃণমূলের বিজেপির কোন মুখপাত্র আছে? যে কোনো মুখপাত্র। আমি চ্যালেঞ্জ করছি, আপনারা দলকে বলুন
শ্বেতপত্র প্রকাশ করে এটা বলে দিতে যে রাজ্যের সরকার টাকা আটকে রেখেছে। দুধ কা দুধ পানি কা পানি সামনে আসা দরকার আছে। অনেক হয়েছে তুতু ম্যায়। আমি বলবো সাধারণ মানুষ কিন্তু প্রস্তুত হয়ে আছে, এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার প্রথম দফায় নির্বাচন, তিনটেতেই মানুষ বলছে বিদায় দিন। তাই আমি একেবারে ছোট্ট এক প্রসঙ্গ ও ছোট্ট একটু কথা জেনে শেষ করব। যেরকম প্রতিবারই যে একটা খেলা হবে রব থাকে দেবাংশু তমলুকে, সেই খেলাটি কি এবার গোটা পশ্চিমবাংলায় খেলা হচ্ছে? দেখো, খেলা হবে তো বটেই, কিন্তু খেলার জন্য মাঠ সমান হওয়া দরকার। এখানে মাঠ সমান নেই, বরাবর মাঠ সমান থাকে না। বরাবর এখানে এত কোম্পানি সিআরপিএফ, এখানে এত কোম্পানি সিআইএসএফ, এখানে ইডি, এখানে এনআইএ, এখানে সিবিআই, এখানে সিআরপিএফ, এখানে সিআইএসএফ, এই সব দিয়ে ভোট হয়েছে। উত্তরপ্রদেশে যাও, তুমি আমাকে অজিত পাওয়ারের বাড়িতে কতবার ইডি গেছে বলো? শুভেন্দু অধিকারীর বাড়িতে কতবার ইডি গেছে বলো? হিমন্ত বিশ্ব শর্মার বাড়িতে কতবার ইডি গেছে বলো? আরে আমরা তো বলছি খেলা হবে, এত কিছু করেও যখন তৃণমূলকে আটকানো যায়নি, তৃণমূল আগামী 2024 সালে, শুনে রাখুন বিজেপির লোকেরা, দলটা ফাঁকা হয়ে যাবে 2024-এর পরে। যে শুভেন্দু অধিকারী আজকে দাঁড়িয়ে এত বড় বড় কথা বলছেন, মিলছে না। মানে বিষয়টা হচ্ছে তৃণমূল বলছে বিজেপি ফাঁকা হয়ে যাবে, আর শুভেন্দু অধিকারী বলছে দলটাই উঠে যাবে। শুভেন্দু অধিকারী যে দলে রয়েছেন সেই দল ওনাকে তাড়াবে। তার কারণ উনি তো চারিদিকে দামামা তুলে তুলে বলেছেন যে আমি একে জেতাবো, আমি ওকে জেতাবো, আমি তাকে জেতাবো। শুভেন্দু অধিকারী কাঁথিতে জিতবেন তো? কাঁথির বিজেপির প্রার্থী জিতবে তো? বিজেপি কোথা থেকে প্রার্থী এনেছে? আপনারা আমাদের বলেন যে কেন তৃণমূলে পলিটিক্যাল লোকেরা প্রার্থী হয় না, এই হয় না, সেই হয় না। বিজেপির প্রার্থী কে পলিটিক্যাল? আসানসোলে পবন সিংকে পাঠিয়েছিল, ইতিহাস ভূগোল তো দেখিয়ে দিয়েছি আমরা। লকেটকে পাঠিয়েছে, ওয়ার্ডস সাংসদ, এলাকায় যায় না। কোথা থেকে কোন এসপি যার নির্দেশে গুলি চলেছিল তাকে পাঠিয়ে দিয়েছে। বসিরহাটে লোক নেই, গরিব মেয়ে রেখাপাত্রকে মুরগি করা হয়েছে। আবার যাকে প্রার্থী করেছে আপনি ভাবুন, মোহাম্মদ সেলিমকে দেখলাম মুর্শিদাবাদে সবুজ সাথী সাইকেল চালিয়ে সিপিএমের প্রচার করতে, খুব ভালো লেগেছে দেখে, খুব ভালো লেগেছে। একই রকমভাবে বিজেপির প্রার্থীকে দেখছি স্বাস্থ্যসাথীর কার্ড হাতে নিয়ে, ভালো লাগছে দেখে। তা এটা থেকে বাংলা সাধারণ মানুষ কি দেখছেন? সাধারণ মানুষ দেখছেন 2011 সালে যে কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন, যে সরকারি প্রকল্পের ক্ষেত্রে কোনো রকম দল মত রাজনীতি দেখা হবে না। আমি তো গিয়ে 42টা কেন্দ্রের প্রচারে যখন যাব তখন বলবো এই কথা, যে সিপিএমের প্রার্থী সবুজ সাথী সাইকেলে চড়ে প্রচার করে, কংগ্রেসের প্রার্থী যে রাস্তা, বাড়ির সামনের রাস্তা পথশ্রী অভিযানের তৈরি হওয়া রাস্তা, আর বিজেপির প্রার্থী স্বাস্থ্যসাথীর উপভোক্তা, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বাড়ির লোক খাদ্যসাথীর অন্তর্ভুক্ত। বাংলার একটা লোককে দেখান না যিনি আয়ুষ্মান ভারত পেয়েছেন। তৃণমূল ছেড়ে দিন, বিজেপির একজনকে দেখান, বিজেপির একজন গরিব বুথের কর্মীকে দেখান যিনি আয়ুষ্মান ভারত পেয়েছে। কি বলবে জানেন? বলবে তৃণমূল আয়ুষ্মান ভারত ঢুকতে দেয়নি। তার উত্তরটা হচ্ছে, আয়ুষ্মান ভারতের ক্রাইটেরিয়া হচ্ছে যদি আপনার বাড়িতে একটা স্কুটার থাকে, যদি আপনার বাড়িতে একটা কালার টিভি থাকে, যদি আপনার বাড়িতে ফ্রিজ থাকে, তাহলে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। তার মানেটা কি? এখন সবার বাড়িতে আছে, শুধু বিজ্ঞাপনে আয়ুষ্মান ভারত, শুধু মুখে বড় বড় কথা, বেটি বাঁচাও বেটি পড়াও। আমি সবচেয়ে খুশি হব, বসিরহাটের মায়েদের নিয়ে আন্দোলন করছে, বসিরহাটে বাচ্চা বাচ্চা মেয়েদেরকে বেটি বাঁচাও বেটি পড়াও দিন তো আপনি। কেন্দ্র দিক, কেন্দ্র সরাসরি তাদের অ্যাকাউন্টে টাকা দিয়ে বেটি বাঁচাও বেটি পড়াও, তাদের পড়াশোনার দায়িত্ব নিক। আমি মেনে নেব বিজেপি সত্যি কথা বলছে, বিজেপি মায়েদের পক্ষে। বিহার, উত্তরপ্রদেশ, গুজরাটে গিয়ে বাংলার সন্দেশখালি বলে নরেন্দ্র মোদী ভাষণ দিচ্ছেন, মণিপুরে গিয়ে কি বলবেন? সন্দেশখালি। মণিপুরে মেয়েদের ওপর যা অত্যাচার হচ্ছে, মণিপুরের সময় কোথায় ছিল বিজেপির হিউম্যান রাইটস কমিশন, বিজেপির তপশিলি জাতি কমিশন, বিজেপির মহিলা শিশু সুরক্ষা কমিশন? মণিপুরে যেতে দেখিনি। বাংলায় এসছেন, বাংলাকে টার্গেট করেছেন, আর আমরা দিল্লি টার্গেট করেছি।